প্রিয় শিক্ষার্থীবৃন্দু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রিলিমিনারির 411911 কোর্সের বাংলাদেশ কনস্টিটিউশন অ্যান্ড গভর্নমেন্ট বিষয়ে পঞ্চম ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ। আজকে আমাদের পঞ্চম ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের সিলেবাসের দ্য এক্সিকিউটিভ কন্টেন্টের লাস্ট কনসেপ্ট, দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট। দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনার জন্য, বিশ্লেষণের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদিও 1972 সালের সংবিধানে কেয়ারটেকার সরকার সম্পর্কে কোনো ধারণা ছিল না, এবং এখনো আবার 15তম সংশোধনী অর্থাৎ 2011 সালের পর আর কেয়ারটেকার গভর্নমেন্ট আমাদের কনস্টিটিউশনে নেই। তাহলে আজকের ক্লাস কেয়ারটেকার গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার, এই নিয়ে আলোচনা করতে হলে আমরা বাংলাদেশের 13তম সংশোধনী, 13 সংশোধনী, 13 অ্যামেন্ডমেন্টের ব্যাকগ্রাউন্ড এবং এটার বিষয়বস্তু এবং এটার অ্যানালাইসিস করতে হবে, এবং কোন প্রেক্ষাপটে 13তম সংশোধনী 2011 সালে 15তম সংশোধনীতে বাতিল হয়েছে। এটাই মূলত আজকে আমাদের ক্লাসের মূল বিষয়। আসো আজকে আমরা কোন বই এই কোর্সের জন্য সিলেক্ট করেছি। আমরা আজকে বাংলাদেশের কনস্টিটিউশন, এটা আবার মূল সংবিধানও না, আবার কারণ মূল সংবিধান এটা ছিল না, আবার 2011 সালের 15তম সংশোধনীর পরের কনস্টিটিউশনও পাওয়া যাবে না। এটা এর মধ্যে 2000 সালের যে কনস্টিটিউশন, ওটা এইটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আর ব্যারিস্টার আব্দুল হালিমের 13 অ্যামেন্ডমেন্ট জাজমেন্ট, এটা নিয়ে একটা বই আছে। আব্দুল হালিমের আরেকটা বই আছে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, লেজিসলেটিভ ভার্সাস জুডিশিয়ারি। তারপরে তোমার নিজাম আহমেদ স্যারের নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, চিটাং ইউনিভার্সিটির, এবং এরও একটা বই আছে চিটাং ইউনিভার্সিটির শাহাবুদ্দিন ইন্টিগ্রাম, আব্দুল হাকিম স্যারের, এম এ হাকিম, আব্দুল হাকিম স্যারের, আর আরো কিছু আর্টিকেল নিয়ে আমরা এই কোর্সটা সাজিয়েছি। আর বাংলা বইয়ের মধ্যে আছে তোমার হারুন স্যারের বাংলাদেশ পলিটিক্স বোঝার জন্য এই বইটা সরাসরি সব বিষয়ে দরকার, ওটা আছে। তারপরে ব্যারিস্টার আব্দুল হালিমের বাংলা বইটা আছে। আর ডক্টর আব্দুল ওদুদ ভূঁইয়া এবং মোজাম্মেল হকের সিভিক অ্যান্ড গুড গভর্নেন্স, এই দুইটা বইতেও আমরা এটা সম্পর্কে আলোচনা বা ধারণা পেতে পারি। আসো এখন আমাদের পরবর্তী এই যে বইগুলো আমরা এখানে, এটা যদিও মূল সংবিধান ইতিমধ্যে আমি সংগ্রহ করে ফেলছি, আর কনস্টিটিউশন ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ দিলারা ম্যাডামের এই বইটা আছে। আর বাংলাদেশ পলিটিক্স অ্যান্ড প্রবলেমস, এটাও তোমার ওই যে আমাদের প্রফেসর ডক্টর রনক জাহানের। আর আব্দুল হালিমের এই ইংরেজি বই, বাংলা বই। আর কনস্টিটিউশনাল ডেমোক্রেসি, মশিউর রহমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, ডেমোক্রেসি ইন ক্রাইসিস, ডেমোক্রেসি কনস্টিটিউশন, উনি বলতে চাচ্ছে আমরা কনস্টিটিউশনাল ডেমোক্রেসিতে আছি, প্র্যাকটিক্যালি আমরা অনেক দূরে আছি এইটা। আর এই যে মোজাম্মেল হকের আর ইয়ের ওই যে ওদুদ ভূঁইয়া স্যারের বইটা মনে হয় কেন আসে নাই, ওনাদের এই বইগুলো আসছে। আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ড কি আমাদের? আজকের যে 13 অ্যামেন্ডমেন্ট বা কেয়ারটেকার গভর্নমেন্ট, এটা 13তম সংশোধনী মূলত আজকে আলোচনা। এখন এখানে দেখা যাচ্ছে প্রফেসর আব্দুল হাকিম তার বইতে বাংলাদেশের প্রথম যে 4টা নির্বাচন বা 4টা সংসদ, যেমন বাংলাদেশের প্রথম নির্বাচন 1973 সালে 7 মার্চ, দ্বিতীয় নির্বাচন ফেব্রুয়ারি 18, 1979, তৃতীয়, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম নির্বাচন বঙ্গবন্ধুর সময়, মুজিব শাসন আমল, জিয়ার শাসন আমল। জিয়ার এক সময় একটাই নির্বাচন হয়েছে। আর এরশাদের যে তৃতীয় এবং চতুর্থ
সংসদ সময় যে দুইটা নির্বাচন। এখন এই নির্বাচন বা এই সংসদ বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের যখন যেই দল ক্ষমতায় ছিল বা যে দলের প্রেসিডেন্ট ক্ষমতা ছিল, প্রথম সংসদ বাড়লে এটার প্রেক্ষাপটটা আলাদা। তখন বাংলাদেশের স্বাধীনতাকামী স্বাধীনতা যুদ্ধে সফল এবং সবচেয়ে বড় দল বাংলাদেশ আওয়ামী লীগ, এটা তো আছে। তখন আর কমিউনিস্ট পার্টি এবং কিছু বাম দল এবং পরবর্তীতে জাসদ এবং জামায়াত ইসলাম ছাড়া তেমন কোনো রাজনৈতিক দল ছিল না। এরপরে যে বিএনপি এবং আওয়ামী লীগের সময়ও বড় বড় রাজনৈতিক দলগুলো জয় না করে এরশাদের নতুন জাতীয় পার্টি দুইটা সংসদ জিতে এসেছে সংসদে। এখন এই সংসদ বিশ্লেষণ করলে দেখা যায় কি, ক্ষমতায় এরশাদ, প্রেসিডেন্ট এরশাদ ভোটে জিতছে জাতীয় পার্টি, আবার জিয়াউর রহমান প্রেসিডেন্ট ভোটে জিতছে বিএনপি। এখন এই প্রেক্ষাপটে এটার চেয়ে বড় প্রেক্ষাপট হচ্ছে এরশাদে যে 1982 সালের 24শে মার্চ থেকে 1990 সালের 6 ডিসেম্বর পর্যন্ত এরশাদ ক্ষমতা ছিলেন। এখন এই সময়টা বাংলাদেশের এরশাদ অভ্যুত্থান গণতন্ত্রের আন্দোলনের, ছাত্র আন্দোলনের একটা মাইল ফলক। এবং এই সময়ে বাংলাদেশের পলিটিক্সে কতগুলো কনসেনসাস দেখা গিয়েছে। যেমন তখন বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সংসদের এবং বাংলাদেশের মাঠের সবচেয়ে বড় বিরোধী দল বিএনপি, এনারা সংসদের বাহিরে ছিলেন। এবং তিন দলীয় যে কনসেনসাস হয়েছে, এই কনসেনসাসের ভিত্তিতে জেনারেল এরশাদের পতন হয়েছে। এবং এই পতনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে অনেকগুলো নতুন সমীকরণ এসে গেছে। যেমন প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি থেকে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে গিয়েছে, এবং সংসদ ভাইব্রেন্ট হচ্ছে, শক্তিশালী বিরোধী দল সংসদে এসেছে, এবং একটা একটা ডিবেট এবং ডিসকাশনের এবং সংসদে পরিণত হয়েছে সংসদ। তাহলে এই এরশাদের যে পতন হয়েছে এবং এরশাদের সময় যে নির্বাচন করেছেন, তিনি করছেন দেশের তৎকালীন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, তাকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে তাকে নির্দলীয়, এটা কিন্তু কনস্টিটিউশনাল 1991 সালের বা 90-এর যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন যে তত্ত্বাবধায়ক সরকার ছিলেন, এটা কিন্তু কনস্টিটিউশন ছিল না, এটা ছিল সম্পূর্ণ নন পলিটিক্যাল নিউট্রাল নিউট্রাল কেয়ারটেকার গভর্নমেন্ট। অর্থাৎ এই সময় কনস্টিটিউশনেও কিন্তু এটা ছিল না। মানে এরকম দেশের প্রধান বিচারপতিকে দেশের রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে আবার ব্যক্তির জন্য, যেটা 11তম সংশোধনী, তাকে শপথে ফেরত দিতে হবে। নির্বাচন অনুষ্ঠানের জন্য দেশের এরকম কনসেনসাস, 3 দলীয় জোটের রূপরেখা যেটা আমরা দেখেছি, এটা বাংলাদেশের রাজনীতি গণতন্ত্রের পথে একটা বড় জিনিস তখন। এবং বলা হয়ে থাকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য বা বাংলাদেশের সবচেয়ে কম বিতর্কিক নির্বাচন হচ্ছে এই পঞ্চম সংসদ নির্বাচন, এবং যেটা প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের সময়, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন অর্থাৎ দেশের প্রধান বিচারপতির মাধ্যমে নীতির মাধ্যমে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তো এই প্রেক্ষাপটে 91 সালের পঞ্চম সংসদে বিএনপি ক্ষমতা আসছে। বিএনপি ক্ষমতা আসার পর মাগুরার উপনির্বাচন এবং মিরপুরে উপনির্বাচনের ব্যাপক কারচুপির অভিযোগ এনেছে সংসদের প্রধান বিরোধী দল আওয়ামী লীগ এবং অন্যান্য যে বিরোধী দল, ওয়ার্কার্স পার্টি, জাসদ, তারপরে জামায়াত ইসলাম। এখানে উল্লেখ হচ্ছে 1991 সালের যে নির্বাচন হয়েছে, ওই নির্বাচনে বিএনপি এককভাবে ক্ষমতা আসতে পারে না। ওটা তার বিএনপির সাথে জামায়াত ইসলাম জোট করে তারপর বিএনপি ক্ষমতা আসছে। এখন এই কারচুপিকে কেন্দ্র করে 2.5 বছরের মাথায়
বাংলা সকল বিরোধী দল সংসদ থেকে পদত্যাগ এবং রাজপথে, এবং সরকার এক ধরনের অচল অবস্থা হয়ে গেছে, এবং প্রেক্ষাপটে সরকার শেষ পর্যন্ত আবার একটা বাংলাদেশের যে সবচেয়ে সংক্ষিপ্ত 12 দিনের যে সংসদ, ষষ্ঠ সংসদ 1996 সালের 15 ফেব্রুয়ারি এই সংসদ নির্বাচন হয়েছে, এবং এই সংসদ নির্বাচনে একমাত্র বিএনপি এবং হাতে গোনা 2-4টা দল অংশগ্রহণ করেছিলেন, এবং এই অংশগ্রহণের মাধ্যমে তারা সরকার গঠন করে এটা কিন্তু বিরোধীদের দল থেকে এখানে একটা বিষয় জানার বিষয় হচ্ছে, এই যে নির্বাচন হয়েছে 96 সালে বা তত্ত্বাবধায়ক সরকার তৎকালীন সরকার বলতে চাচ্ছিলেন, যদি তাদের কাছে তো তারা তো সংবিধান সংশোধন করার মতো অত সংসদ সদস্য বিএনপির হাতে ছিলেন না, আবার আর অন্য কোনো অল্টারনেটিভ ছিল না। এই জন্য তারা 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন সংগঠিত করতে সাংবিধানিক বাধ্যকতা ছিল। এই কারণে এটা হয়েছে। এখন সবচেয়ে মূল বিষয় হচ্ছে এই নির্বাচনটা হয়েছে, এবং এই নির্বাচনটা তৎকালীন প্রেসিডেন্ট আব্দুর রহমান ছিলেন, বিশ্বাস ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট, এবং উনি ছিলেন তখন। এই সরকার গঠন করেছেন বিএনপি 15 ফেব্রুয়ারি নির্বাচন। 21শে মার্চ তৎকালীন, এখানে আমার একটা জিনিস মনে হয় ভুল আছে, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার তখন ল, জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি মিনিস্টার না, উনি খুব সম্ভবত এডুকেশন মিনিস্টার ছিলেন ষষ্ঠ সংসদের। তো উনি এই বিলটা সরকারি বিল, মানে সরকারের পক্ষ থেকে বিরোধী দলের আবেদনের প্রেক্ষিতে, সরকারের পক্ষ থেকে বিরোধী দলের আবেদনের প্রেক্ষিতে বা চাওয়ার প্রেক্ষিতে এরকম একটা সংশোধনী সংসদে আনা হয়েছে, এবং এরকম একটা তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা সংসদে আসছে, যেটা ত্রয়োদশ সংশোধনী নামে পরিচিত। 21শে মার্চ, যেটা 12 দিনের সংসদ ছিল মাত্র, 21শে মার্চ তৎকালীন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এই সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বিল সংসদে উপস্থাপন করছে। আচ্ছা, এটার এই রেজাল্ট এন্ড কমেন্টস, এটা হচ্ছে বিল ইন্ট্রোডিউসার, সোর্স অফ দ্য বিল, পেশার, আমি এটা আমার থিসিস থেকে এর সারটা নিয়েছি। সোর্স অফ বিল, সোর্স ফ্রম দ্য অপোজিশন পলিটিক্যাল সাইড অ্যান্ড গভর্নমেন্ট, মানে এটার অর্থ দ্বারায় মানে বিরোধী দলের থেকে আবেদনটা আসছে, এবং এর প্রেক্ষাপটে সরকার নীতি স্বীকার করছে, এবং এটা কি হয়েছে, পজিটিভ আউটকাম অফ দ্য ডেমোক্রেটিজম হোল্ডিং অ্যাটলিস্ট 3 ন্যাশনাল ইলেকশন। এখানে আমি আগে বলছি 91 সালের যে নির্বাচন হয়েছে, ওই নির্বাচন কিন্তু সাংবিধানিক তত্ত্বাবধায়কের অধীন 3টা নির্বাচন 96 জুনে যে নির্বাচনটা হয়েছে, যেটাতে সপ্তম সংসদ, আওয়ামী লীগ ক্ষমতা আসছে, বর্তমান নেত্রী প্রথম সরকার গঠন করছে, বর্তমান প্রধানমন্ত্রী, এবং 2001 সালের 8ম সংসদ এবং নবম সংসদ 2009 সালে যেটা, ওটা আবার আরেক রকমের ইতিহাস, ওটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এই 3টা নির্বাচন এই সংশোধনী বা এই তত্ত্বাবধায়কের অধীন হয়েছে। সেন্ট টু দ্য সিলেকশন কমিটি মার্চ 24, 1996 থেকে মার্চ 25 এত তারিখে এটা সিলেকশন কমিটিতে ছিল এই আইনটা। তারপর নো অপোজিশন ইন, যাতে কোনো অপোজিশন ছিল না, আর ডিউরেশন ছিল এই আইনের 2 দিন, ওয়ান সাইডেড ডিসকাশন। তারপরে টাইপ অফ দ্য সিলেকশন, মিক্সার ফ্রম দ্য ট্রেজারি, অপোজিশন অ্যান্ড আদার 3 parties, first in the country history to establish non-party caretaker government to the constitution. মার্চ 21, 24, 25, 26 এই 10 ঘন্টা 43 মিনিট ডিবেট এবং ডিবেট হয়েছে এটা নিয়ে, মানে এই 4 দিন সংসদে এটা নিয়ে 21, 24, 25 এবং 26 তারিখ স্বাধীনতা দিবস এটা পাস হয়েছে। নাম্বার অফ দ্য পার্টিসিপেন্ট ইন দ্য ডিবেট, 47 জন এমপি এই সংশোধনীতে অংশগ্রহণ করেছেন। রেফারেন্ডাম হয় নাই, যদিও এটা রেফারেন্ডাম অনেকে বলছিল, তো যেহেতু বিরোধী দল থেকে এটা
চাওয়া ছিল, এই জন্য রেফারেন্ডাম করতে চাইলে করতে পারতো, করা হয় নাই। তারপর ভোট ইন ফেভার অফ দ্য অ্যামেন্ডমেন্ট, 168 জন এমপি এটার পক্ষে ভোট দিছে, অল মেম্বার্স আর, এবং সকলেই সরকারের পক্ষের ছিল। ভোট এগেনিস্ট দ্য মেইন অ্যামেন্ডমেন্ট, ভোট এগেনিস্ট অপোজিশন আর নট পার্ট অফ দ্য 6, যেহেতু অপোজিশনে নাই তাহলে বিপক্ষে যাওয়ার তো প্রশ্নই আসে না। এক্সিকিউটিভ এক্সক্লুসিভলি রুলিং পার্টি ইনিশিয়েটেড অ্যান্ড সাপোর্টেড অ্যামেন্ডমেন্ট, এটা ছিল সরকারি দল বা সংক্ষিপ্ত সময়ের মূলত বলা, বিএনপি তৎকালীন সময়ে সরকার বলছে এটা তারা সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য সংবিধান সংশোধন করার জন্য ওই নির্বাচনটা করেছিল। তারপরে প্রেজেন্ট স্ট্যাটাস হচ্ছে ডিলেটেড বাই 15 অ্যামেন্ডমেন্ট, নো কেয়ারটেকার গভর্নমেন্ট এক্সিস্ট, এখন আর নেই। তারপর হচ্ছে টাইপ অফ বিল, এটা ছিল পাবলিক বিল, অপোজিশন ওয়াজ নট পার্ট অফ জাতিসংঘ। আচ্ছা, এখন মূল কথাটাকে, ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার। সংবিধানের এক্সিকিউটিভের নির্বাহী বিভাগের শেষে 58 নম্বর অনুচ্ছেদে একটা নতুন সংযোজন, এইখানে তত্ত্বাবধায়ক সরকারের গঠন, দায়িত্ব, কর্তব্য, তাদের পদমর্যাদা, ডিউরেশন, সব বিষয় সংবিধানে, এটা আমরা একটু পরে এটাতে আলোচনা আছে। তাহলে আমরা দেখছি কি, এই ত্রয়োদশ সংশোধনী বা তত্ত্বাবধায়ক সরকার সংসদের 6ষ্ঠ সংসদে পাশ হয়েছে, এবং একটা সরকার নিবেদিত হয়ে বিরোধী দলের আবেদনের প্রেক্ষিতে, চাওয়ার প্রেক্ষিতে এরকম একটা সংশোধনী আনতে বাধ্য হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের, আর এটা বর্তমানে উপস্থিত নেই। আচ্ছা, এখন লিস্ট অফ দ্য অ্যাডভাইজার অফ দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এটা আমি আগে, শাহাবুদ্দিন আহমেদ এটা ছিলেন মূলত, এটা কিন্তু কনস্টিটিউশনাল না, ইলেকশন অফ 1991। তাহলে এই যে শাহাবুদ্দিনের যে 91 সালের যে নির্বাচন, এটা কেয়ারটেকার গভর্নমেন্টের নির্দলীয়, এটা কনসেনসাসের ভিত্তিতে হয়েছে, এবং এটা কনস্টিটিউশনাল কেয়ারটেকার গভর্নমেন্ট। এখন মোহাম্মদ হাবিবুর রহমান, ইলেকশন অফ দ্য 90, হাবিবুর রহমানের অধীন, এটা কনস্টিটিউশনাল কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। লতিফুর রহমান, ইলেকশন অফ 2001, ইয়াজউদ্দিন আহমেদ, এটা আমরা একটু পরে আলোচনা করব। এটা উনিও ছিলেন হেড, মানে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার সর্বশেষ ধাপ অনুসরণ করে প্রেসিডেন্ট নিজেই প্রধান তত্ত্বাবধায়ক সরকারের পদ অলঙ্কিত করছেন, এটা আমরা পরে আলোচনা করব। 5 জানুয়ারি। আচ্ছা, ফখরুদ্দিন আহমেদ, এটাই ছিল বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, অ্যাপয়েন্টেড অন 12 জানুয়ারি। এরা আবার 2 বছর, ওনারা প্রায় 2 বছর রাষ্ট্র ক্ষমতা ছিল, যেটা 90 দিন থাকার কথা। আমরা এটা নিয়ে ক্লাসের পরবর্তীতে আলোচনা। তাহলে আমরা দেখছি মূলত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে বাংলাদেশের 5টা, এর মধ্যে 91, 96, 2001 আর হচ্ছে 2008 এর মধ্যে 3টা সংসদ নির্বাচন ছিল একবারে কনস্টিটিউশনাল। এর মধ্যে ফিউড যেটা, সেটা ছিল একবারে এসপার কনস্টিটিউশন, এটা ছিল 96 এবং 2001 সালের। আর 91টা এটা আবার কনস্টিটিউশনাল 90 দিনের জায়গা 2 বছর ছিল, এবং নানা পরিবর্তনের মাধ্যমে এটা হয়েছে। তাহলে মোট 5টা নির্বাচন হয়েছে, এর মধ্যে 3টা হয়েছে কনস্টিটিউশনাল, আর 4টা নির্বাচন হয়েছে, 91, 96, 2001 আর হচ্ছে 2008। এর মধ্যে 3টা কনস্টিটিউশনাল, একটা নন কনস্টিটিউশনাল, 2টা পিওর কনস্টিটিউশনাল ইলেকশন আন্ডার দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট। এখন the specific characteristics of the above mentioned amendment were, মানে এটার এই অ্যামেন্ডমেন্টের কতগুলা স্পেসিফিক স্পেশালিটি ছিল, যেটা হচ্ছে the amendment was passed within a very short duration, এটা আমরা আগে আলোচনা, without much debate, and the amendment was passed in absence of consensus due to weak relationship, মানে বিরোধী দলের অ্যাবসেন্সে এটা কনসেনসাস, মানে বিটুইন কনসেনসাস ছাড়াই রিলেশন বিটুইন দ্য রুলিং পার্টি অ্যান্ড দ্য অপোজিশন, লেক অফ পলিটিক্যাল কমিটমেন্ট অ্যান্ড ডেমোক্রেটিক ভ্যালুস, parochial political culture prevailing in the political system result to such amendment initiative। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির যে অবস্থা, এটা
আমি এভাবে বিশ্লেষণ করতে চেয়েছিলাম। মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মিস্টার্স অ্যামং দ্য পলিটিক্যাল পার্টিজ অফ বাংলাদেশ হ্যাড অ্যাসিলারেটেড ডিউ টু দিস অ্যামেন্ডমেন্ট। তারপরে কি, থ্রো দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন চেঞ্জেড বাই দ্য অ্যামেন্ডমেন্ট, দ্য referendum was not given to justify the people opinion as part of the legal procedure. Only the ruling party MPs participate in the lawmaking amendment process. The opposition parties did not table any bill in context of Jati Sanshad in the short-lived 6th Jati Sanshad. Before the amendment, election time party government in Bangladesh did not follow rule of law and election rules and procedures to hold free, fair and neutral election. এটা হচ্ছে মূলত এখানে আমি আলোচনা করেছিলাম মানে তত্ত্বাবধায়ক সরকার কোন প্রেক্ষাপটে আসছে এবং এটা বাংলাদেশের রাজনীতির সাথে এটা সম্পর্ক কি, ওই সময়ের প্রেক্ষাপটে এই ইয়েগুলো আমার আলোচনা। আচ্ছা, এখন আসা যাক এক তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠন হবে, তাদের মেয়াদ, তাদের কার কাছে রেসপন্সিবিলিটি থাকবে, এই বিষয়গুলো নিয়ে। নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট কনস্টিটিউশন সংবিধানের 58 অনুচ্ছেদ 58 নম্বর অনুচ্ছেদে তার নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, there shall be a non-party caretaker government during the period from the date of which the chief advisor of the such government enters upon the office after parliament in dissolved or standards dissolved by the person of experience of its term till। আচ্ছা, এটার কথাটা হচ্ছে মানে সংসদ ভেঙে যাওয়ার পর 15 দিনের মধ্যে বা প্রধানমন্ত্রী পদত্যাগ করার 15 দিনের মধ্যে কেয়ারটেকার গভর্নমেন্ট গঠন হবে। 2 নম্বরে কি আছে, দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট শ্যাল বি কালেক্টিভলি রেসপন্সিবল টু দ্য প্রেসিডেন্ট। মাথা রাখতে হবে এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট, এটা প্রেসিডেন্টের নিয়োগ দিবেন এবং তারা তাদের কাজের জন্য প্রধান চিফ অ্যাডভাইজার এবং অ্যাডভাইজাররা তাদের কাজের জন্য প্রেসিডেন্টের নিকটেই দায়বদ্ধ থাকবে, কারণ তারা অন্য কোথাও দায়বদ্ধ না এবং সংসদের নিকটও দায়বদ্ধ না, সংসদ তখন থাকেও না, এই সময় থাকতেও না। দ্য এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য রিপাবলিক শ্যাল ডিউরিং দিস পিরিয়ড মেনশনেড ইন, এগুলো কিন্তু কনস্টিটিউশনাল ক্লজ, be exercised subject to the provision of the Article 5 and D1 in accordance with the Constitution by the authority of the Chief Justice and shall be exercised by him in accordance with the advice of the non-party caretaker government। মানে প্রেসিডেন্ট এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য রিপাবলিক ডিউরিং, মানে এই সময়ে তত্ত্বাবধায়ক তারা তাদের কর্মের জন্য প্রেসিডেন্ট নিকট দায়ী থাকবেন এবং রুটিন মাফিক কাজ করবেন, প্রভিশনাল সব বিষয়ে কাজ করবেন না। দ্য প্রভিশন অফ দ্য আর্টিকেলস 55 এর 4, 5 and 6 shall within the necessary adaptation apply to similar matters during the period mentioned in clause 58C তে বলা হচ্ছে কম্পোজিশন অফ দ্য নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট। Non-party caretaker government shall consist Chief Justice at its head and not more than 10 other advisors, all of whom shall be appointed by the president। অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ জাস্টিস সহ নট মোর দ্যান 10 জনের বেশি সদস্য হতে পারবে না। The Chief Justice and other advisors shall be appointed within 15 days after the parliament is dissolved or stand dissolved or during the period between the date of on which parliament is dissolved or stand dissolved and the date on which the Chief Justice is appointed। মানে প্রধান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচিত হওয়ার পর থেকে এবং সংসদের ভেঙে যাওয়ার 15 দিনের পর থেকে এটা কার্যকর, এবং দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড ইটস ক্যাবিনেট হু আর ইন দ্য অফিস, এটা পর্যন্ত মানে আবার নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ বা তার ক্যাবিনেট সংসদে আসা পর্যন্ত এটা ডিউরেশন। তাহলে আমরা প্রধান তত্ত্বাবধায়ক সরকার প্রধানের শপথ থেকে শুরু করে নতুন প্রধানমন্ত্রীর শপথ পর্যন্ত নির্বাচন যে অভ্যন্তরীণকালীন যে নির্বাচন ব্যবস্থা, এই সময়টুকুই ছিল তত্ত্বাবধায়ক সরকারের ডিউরেশন। বিফোর অফ পার্লামেন্ট ওয়াজ ডিসলভড, স্টোন ডিসলভড শ্যাল কন্টিনিউ টু হোল্ড অফিস। অর্থাৎ
যদি পার্লামেন্ট আরো কিছু সময় প্রেসিডেন্ট চাইলে তাদেরকে ভাড়ায় দিতে পারে। দ্য প্রেসিডেন্ট শ্যাল অ্যাপয়েন্ট এ চিফ জাস্টিস পারসন হু অ্যামং দ্য রিটায়ার্ড চিফ জাস্টিস অফ বাংলাদেশ রিটায়ার্ড লাস্ট অ্যান্ড হু ইজ কোয়ালিফাইড বি অ্যাপয়েন্টেড অ্যাজ এ অ্যাডভাইজার আন্ডার দিস আর্টিকেল। অর্থাৎ একজন সংসদ সদস্যর হওয়া যোগ্য, কিন্তু সংসদ এর নির্বাচন করবে না, প্রজাতন্ত্রে নেই, এবং এমন ব্যক্তিকে বা দেশের প্রথম যে সর্বশেষ যে বিচারপতি রিটায়ারমেন্টে গেছে, তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবেন, যিনি সর্বশেষ বিচারপতি, প্রধান বিচারপতি। এই তাকে যদি না পাওয়া যায় বা তিনি যদি রাজি না হন, তারপরে যিনি তার আগের যিনি রিটায়ারমেন্টে গেছে তাকে চেষ্টা করা হবে তত্ত্বাবধায়ক সরকারের চিফ জাস্টিস হওয়ার, চিফ অ্যাডভাইজার হওয়ার জন্য। যদি তাকেও না পাওয়া যায়, অ্যাপিলেট ডিভিশনের যে বিচারক সর্বশেষ যিনি রিটায়ারমেন্টে গেছে তাকে পাওয়া যায়, তাহলে 3টা অপশন। এরপরেও যদি কোনো বিচারককে না পাওয়া যায়, তাহলে এখানে এই প্রভিশনগুলো এই নিয়ে বলা হয়েছে, তাহলে তাকে প্রেসিডেন্ট রাষ্ট্রের অন্যান্য যে রাজনৈতিক দল আছে, রাজনৈতিক দলের সাথে কনসাল্ট করে রাষ্ট্রের আরেকজন নিরপেক্ষ লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিয়োগ দিতে পারবে। যে এখানে আছে, if no retired chief justice is available or willing to hold the office of the chief justice, the president shall appoint as chief advisor the person who among the retired judge of মানে ওই যে appellate division retired last and who is qualified to be appointed as an advisor under this article, provided that if such retired judge is not available or is not willing to hold the office of the chief advisor, the president shall appoint as chief advisor the person who among the retired judge of the appellate division retired next before the last such retired judge. If no retired judge of the appellate division is available or willing to hold the office of the chief justice, the president shall, after consultation as far as practicable with the major political parties, appoint the chief advisor from among the citizens of Bangladesh who are qualified to appoint as an advisor under this article. Notwithstanding anything contained the chapter, if the president of clause 3, 4, 5 cannot be given effect to, the president shall assume the function of the chief advisor of the non-party caretaker government in addition to his own function under this constitution. অর্থাৎ যদি সংবিধানে উল্লেখিত সকল বিষয়ে সর্বশেষ প্রধান বিচারপতি, তার আগের যে প্রধান বিচারপতি, এই দুজন বা অ্যাপিলেট ডিভিশনের যে প্রধান বিচারপতি তাকেও না পাওয়া যায়, সর্বশেষ রিটায়ার্ড প্রাপ্ত, পরবর্তীতে প্রেসিডেন্ট অন্যান্য দলের সাথে কনসালটেন্স করে, আলাপ আলোচনা করে, ডিসকাস করে, যদি রাষ্ট্রের অন্য কোনো তৃতীয় ব্যক্তিকে হওয়ার যোগ্য কোনো ব্যক্তিকে যদি চিফ অ্যাডভাইজার বানানো যায়, বানাবে। এই কোনো কিছু সত্য না হলে তত্ত্বাবধায়ক সরকার এর প্রধান এবং এই অফিস প্রেসিডেন্ট নিজেই এটা অ্যাজিউম করবে এবং এটার অধীন থাকবে, যেটা প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন সাহেব করেছিলেন মহামান্য। কিন্তু এটা বলা হয়ে থাকে উনি সকল দ্বারা এক্সারসাইজ না করে নিজেই অ্যাজিউম করেছে। আচ্ছা, the president shall appoint advisor from among the person who are, এই যে উপদেষ্টাদের যে যোগ্যতা, qualified for election as a member of, মানে যিনি সংসদ সদস্য হওয়ার যে যোগ্যতা, এটা not member of any political party of any organization associated with or affiliated to any political party, and not and have agreed to retain not to be candidate for the ensuing election member of parliament, not over 72 years of the age. The advisor shall be appointed by the president on the advice of the chief advisor. আচ্ছা, এখানে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের যোগ্যতা হওয়ার বলছে, তিনি পার্লামেন্ট মেম্বার হওয়ার যোগ্যতা সম্পূর্ণ হতে হবে, তিনি কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সাথে সংযুক্ত হবে না, পলিটিক্যাল পার্টি, তিনি সংসদ সদস্য
ক্যান্ডিডেট হবে না এরকম লিখিত নিশ্চয়তা দিতে হবে, এবং 72 তার বয়স 72 বছরের বেশি হবে না, এবং রাষ্ট্রপতি প্রধান প্রধান তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের সাথে আলোচনা করে অন্য সকল বাকি যে 9 জন উপদেষ্টা তাদেরকে নিয়োগ করবেন। এটা হচ্ছে আচ্ছা, দ্য চিফ অ্যাডভাইজার or an advisor may resign in his office by writing under his hand address to the president, মানে প্রধান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিংবা অন্য উপদেষ্টারা রাষ্ট্রপতির কাছে লিখিত আবেদনের প্রেক্ষিতে তারা শপথ থেকে পদত্যাগ করতে পারবেন বা অপসারণ হতে পারবেন। দ্য চিফ অ্যাডভাইজার or an advisor shall cease to be chief advisor or advisor if he is disqualified to be appointed such as under this. The chief advisor shall have the status আচ্ছা, এখন এই তাদের যোগ্য মানে তাদের স্ট্যাটাস পদমর্যাদা, চিফ অ্যাডভাইজার shall be the state statute and shall be entitled to the remuneration and privilege of a prime minister, মানে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর স্ট্যাটাস পদমর্যাদা এবং সুযোগ সুবিধা সম্মানই পাবে। and an advisor shall have the status and shall be entitled to the remuneration and privilege of a minister, এবং একজন উপদেষ্টা একজন পূর্ণাঙ্গ মন্ত্রীর পদমর্যাদা এবং সুযোগ সুবিধা প্রিভিলেজ এবং সম্মানই ভোগ করবেন। the non-party caretaker government shall stand dissolved on the date of on which the prime minister entered upon his office after the constitution of the new parliament, অর্থাৎ নতুন সংসদ গঠনের পর প্রধানমন্ত্রী যেদিন নতুন সংসদের প্রধান সংসদ নেতা বা প্রধানমন্ত্রী যেদিন সরকার গঠন ওই দিন থেকে এই তত্ত্বাবধায়ক সরকার ডিসলভ ভেঙে যাবে বা শেষ হয়ে যাবে। এখন দ্য ফাংশন অফ দ্য নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, তাদের তত্ত্বাবধায়ক সরকারের কাজ কি ছিল? দ্য নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট শ্যাল ডিসচার্জ ইটস ফাংশন অ্যাজ অ্যান ইন্টারিম গভর্নমেন্ট অ্যান্ড শ্যাল ক্যারি অন দ্য routine function of such government with the aid and assistance of person of whose service of republic, and except in the case of necessary for the discharge of such function it shall not make any policy decision, অর্থাৎ সরকারের নৈমিত্তিক কাজ এবং নির্বাচন পরিচালনার জন্য যে রুটিন মাফিক কাজ এটাই করবেন, নতুন কোনো পলিসি নেবে না। দ্য নন পার্টি ক্যাটাগরি শ্যাল গিভ টু দ্য ইলেকশন কমিশন অল পসিবল, মানে নির্বাচন কমিশনকে সহায়তা করবে অ্যান্ড অ্যাসিস্ট্যান্স সহযোগিতা করবে দ্যাট মে বি রিকোয়ার্ড ফর হোল্ডিং দ্য জেনারেল ইলেকশন অফ মেম্বার্স অফ পার্লামেন্ট পিসফুলি ফেয়ারলি, কিংবা মানে একটা শান্তিপূর্ণ সুন্দর নির্দলীয় এবং নিরপেক্ষ নির্বাচন গঠনের জন্য তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ওই নির্বাচন কমিশনকে সাহায্য, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের মেইন কাজেই দুইটা, একটা হচ্ছে সরকারের রিপাবলিকের নিত্য নৈমিত্তিক কাজটা করবে এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে, সর্বাত্মক সহযোগিতা করবে, নির্বাচন পর্যবেক্ষণ করবে এবং নির্বাচনকে একটা সুষ্ঠু সুন্দর নির্দলীয় নির্বাচন করার ব্যবস্থা, এই দুইটাই ছিল মূলত তত্ত্বাবধায়ক সরকারের মেইন কাজ। এখন সার্টেন প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন to remain ineffective. Anything contained in Article 48(3), 141 and 140(c)(1) of the Constitution. During the period the non-party caretaker government in functioning, provision is the Constitution required the President to act on the advice of the Prime Minister or upon the prior counter signature shall be ineffective, অর্থাৎ এখানে আরো কিছু জিনিস আছে। amendment of the article 61 of the constitution in the constitution, the article 61 after that law at the end the commas word and figure and such law shall during the period in which there is non-party caretaker government under article at b. Amendment of the article at the constitution in the constitution in article at in clause at after the words quasi judicial office the word or the office of the chief advisor the amendment। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে amendment of the article at
দ্য কনস্টিটিউশন, আচ্ছা এই যে ধারাগুলা কনস্টিটিউশন, এটা হচ্ছে প্রেসিডেন্ট অন্য মানে সংসদীয় মানে রুটিন মাফিক যে সরকার, আমাদের রাজনৈতিক যে সরকার থাকাকালীন সময় প্রেসিডেন্ট যে প্রেসিডেন্ট যে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে যে সিদ্ধান্ত নিবে, এটা এখানে অত ওটা থাকবে না। এবং একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে প্রেসিডেন্ট এই ধারাগুলা যেগুলো উল্লেখ আছে 48-3, 141-2, এই যে এই ধারাগুলা তখন ইনএফেক্টিভ থাকবে এবং প্রতিরক্ষা প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী এবং রাষ্ট্রপতি থাকেন হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের চলাকালীন সময়ে প্রেসিডেন্ট তত্ত্বাবধায়ক সরকারের কাছে না, বরং প্রতিরক্ষা মিনিস্ট্রিটা পুরোটাই রাষ্ট্রপতির অধীনে চলে যায় এবং রাষ্ট্রপতি এমন কিছু সিদ্ধান্ত আছে যেটা তত্ত্বাবধায়ক সরকারের সাথে আলোচনা করতে বাধ্য না, বা তত্ত্বাবধায়ক সরকার তার সকল বিষয়ে রাষ্ট্রপতির কাছে বাধ্য এবং তার সকল কর্মের জন্য রাষ্ট্রপতির কাছে বরং অ্যাকাউন্টেবল। এই বিষয়গুলো এটা হচ্ছে সালামের বইতে দিয়ে সে থেকে আমি এটা কোট করছি। আচ্ছা, এখন ইভ্যালুয়েশনটা হচ্ছে কি, ইজ কেয়ারটেকার গভর্নমেন্ট এ ব্যারিয়ার টু দ্য ডেমোক্রেটাইজেশন ইন বাংলাদেশ। এখন আমরা আলোচনায় দেখেছিলাম বাংলাদেশের যে প্রেক্ষাপটে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার এসেছে, ওটা দীর্ঘদিন থাকবে কিনা এটা নিয়ে আবার আলোচনা আসে। যেহেতু তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সাথে সাংঘর্ষিক। কেমন সাংঘর্ষিক? সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদে লেখা আছে প্রজাতন্ত্রের সকল জায়গায় জনগণের নির্বাচিত প্রতিনিধির দ্বারা কার্যনির্বাহ হবে, মানে প্রতিনিধিদের নির্বাচিত প্রতিনিধি। কিন্তু এরা তো নির্বাচিত, তত্ত্বাবধায়ক সরকার নির্বাচিত প্রতিনিধি না। এবং পৃথিবীর সংসদীয় যে ইতিহাস, সংসদীয় গণতন্ত্র, যেমন ইন্ডিয়া বলেন, পাকিস্তান আছে প্রেসিডেন্টের ওটা আলাদাভাবে, বা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এই সমস্ত দেশে মূলত ইংল্যান্ড এবং যে ইন্ডিয়া, এই সমস্ত দেশে ইনকামবেন্ট গভর্নমেন্টের মাধ্যমে তাদের ক্ষমতাকে কিছু ক্ষমতাকে তখন অ্যাবসেন্স থাকে ওই সরকারের, এবং প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা নির্বাচনের ক্যাম্পেইনে অংশগ্রহণ করে না। এই সকল সত্য সাপেক্ষে বা ইনস্টিটিউশন শক্তিশালী হওয়ার কারণে ওই সময়ে কি হলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দরকার নাই বা প্রয়োজন নাই। এর ইনকামবেন্ট গভর্নমেন্ট তাদের যে বিগত সরকার বা ওই সরকার যদি আবার ভোটে জিতে, ওই সরকারের রাজনৈতিক সরকারের মাধ্যমে নির্বাচনটা পরিচালিত হয়। এখন যেহেতু বাংলাদেশের কনস্টিটিউশনের সাথে এটা সাংঘর্ষিক, বা নির্বাচনের কালীন সময়ে একটা স্বল্প সময়ের জন্য 3 মাসের জন্য যদি আমি একটা সরকারকে যেন একটা বিষয়কে 5 বছরের জন্য বিশ্বাস করতে পারি অফিস পরিচালনা, তাহলে 3 মাসের জন্য পারবো না কেন? তাহলে এই যে ব্যাপারগুলো এটা এখান থেকে অ্যাবসেন্ট হয়েছে। এখন কেয়ারটেকার গভর্নমেন্ট এ ব্যারিয়ার টু ডেমোক্রেসি ইন বাংলাদেশ ইজ, বাংলাদেশের জন্য এখন বাংলাদেশের প্রয়োজনে বা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে মূলত কনস্টিটিউশনে আসছে। এখন একটা বিষয় দেখার বিষয় হচ্ছে বাংলাদেশে, আমি এটা আগে যেটা আলোচনা করছি, সেটা বাংলাদেশে যে সরকারের অধীন যে নির্বাচন হয়েছে সেই সরকার ওইবার ক্ষমতা এসেছে। এবং এখানে আরেকটা বিষয় দেখার বিষয় হচ্ছে এই তত্ত্বাবধায়কের অধীন যে 4টা নির্বাচন হয়েছে বা নির্দলীয়, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সহ 91, 96, 2001, 2008, বিগত সরকার যেমন 91 সালে এরশাদ ছিলেন ক্ষমতাসীন, তার হাত থেকে যে নির্বাচন ওই সময় এরশাদ আর ক্ষমতা আসতে পারে না। আবার 2006 কনস্টিটিউশনাল 1996 সালে কনস্টিটিউশনাল যে কেয়ারটেকার গভর্নমেন্ট, ওনার অধীন যে নির্বাচন হয়েছে, ওই সময় যে নির্বাচন হয়েছে হাবিবুর রহমানের অধীন, ওই সময় আর ক্ষমতা আসতে পারে না, বিএনপি ক্ষমতা আসে। আবার 2001 সালে বাংলাদেশের যে চতুর্থ সেকেন্ড কনস্টিটিউশনাল যে নির্বাচন, কেয়ারটেকার নির্বাচন, ওটাতে আবার ক্ষমতাসীন আওয়ামী লীগ, মানে বিগত সরকার
আর নতুন করে নির্বাচনে যেতে হবে। এখন এই প্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতিতে ওরকম মিউচুয়াল যে আন্ডারস্ট্যান্ডিং, কনসাসনেস বা পলিটিক্যাল যে ডেভেলপমেন্ট, ওটা রাজনৈতিক দলের যে সম্পর্ক বা যে কনস্টিটিউশনাল যে বডিগুলা, এগুলা তেমন ডেভেলপ করে নাই। এই জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট, কিন্তু এটা একটা দীর্ঘস্থায়ী হতে পারে না, তাহলে এটা ডেমোক্রেটাইজেশনের জন্য এটা বাধা, বা দেশের গণতন্ত্রের জন্য বাধা হিসেবে কাজ করে। এই প্রেক্ষিতে বাংলাদেশের 2011 সালের 10 মে সুপ্রিম কোর্টের 7 জন বিচারপতির বেঞ্চে গঠিত বেঞ্চে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে এই রায় বাতিল করে দেন, এবং এই রায়টি বাতিল করার প্রেক্ষিতে আরো কিছু সংশোধনী, আরো সুপ্রিম কোর্ট আরো কিছু ওই যে 5ম সংশোধনী, তারপরে 8ম সংশোধনী, কিছু অংশ এগুলা বাতিল করার প্রেক্ষিতে 15তম সংশোধনী থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে উঠেছে। এখন দেখার বিষয় হচ্ছে আসলে তত্ত্বাবধায়ক সরকার দরকার হচ্ছে যেমন নির্বাচন কমিশন। ভারতের যে নির্বাচন কমিশন যে অবস্থা বা যে ভূমিকা পালন করে, যে শক্তি, এর প্রেক্ষিতে ওখানে কিন্তু যে প্রতিষ্ঠান যদি শক্তিশালী হয়, তাহলে এরকম একটা মানে কি এরকম একটা নতুন কনসেপ্ট বা এরকম একটা মেথড আমাদের দরকার নেই। কিন্তু যেহেতু বাংলাদেশের এর অধীন 1991 থেকে 2008 পর্যন্ত এই যে 17-18 বছর যে নির্বাচনগুলো হয়েছে, এগুলা অন্য সময়ের তুলনা বা নির্বাচন সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এখন দেখার বিষয় হচ্ছে বাংলাদেশের নির্বাচন কমিশন 1984 সালে প্রেসিডেন্টের অধীনে নেওয়া হয়, আবার 1900 এরপরে এটাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন, কিন্তু 2008 সালের 9 মার্চ ওই যে তত্ত্বাবধায়কের সময় থেকে এটাকে আবার চেঞ্জ করে মানে তাদের একটা স্বাধীনতা দেওয়া হয়, মানে তাদের একটা স্বতন্ত্র সেক্রেটারিয়েট এবং প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনের প্রধান এবং নির্বাহী সেক্রেটারিয়েটের প্রধান একজন সচিব থাকে। এখন বাংলাদেশের যদি এই মানে যে রাষ্ট্রের যে অন্যান্য যে অর্গান, যে প্রতিষ্ঠান সমূহ, যেমন নির্বাচন কমিশন, তারপরে ল অ্যান্ড অর্ডার এজেন্সি, নির্বাচনের সাথে সম্পর্কিত, তারপরে বিচারালয়, এগুলো যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দরকার নেই। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটা ঐতিহাসিক কারণেই আমাদের সংবিধানে এসেছে, আবার চলে গেছে। তাহলে আজকের ক্লাসে মূলত আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার কিভাবে আসলো, প্রেক্ষাপট, এবং এটা কিভাবে গঠিত হবে, এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনগুলো, এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা কতটুকু, এবং তত্ত্বাবধায়ক সরকারের সাংঘর্ষিক। এর মধ্যে আবার তত্ত্বাবধায়ক সরকারের সময় অনেক সময় দেখা যায় এরা অল্প সময়ের জন্য এসে অনেকগুলা পরিবর্তন করতে চায়, যেটা নিয়মে না, এবং মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে। এবং আমরা সর্বশেষ যে তত্ত্বাবধায়ক মানে আমরা যে ওই যে ফখরুদ্দিনের যে শাসনামল তো বলা যায় না, তত্ত্বাবধায়কের সময় যে 2 বছর দেখছেন প্রধান দুই রাজনৈতিক দলকে বা রাজনীতিকে কোণঠাসা করে দেওয়া হচ্ছিল, বা রাজনীতি নাই, ম্যান্ডেট ছাড়া সংসদ ছাড়া 2 বছর রাষ্ট্রপ্রধান, এগুলো কিন্তু গণতন্ত্রের জন্য বা গণতন্ত্রের ডেভেলপমেন্টের জন্য হুমকি স্বরূপ। তাহলে মূল কথাটা হচ্ছে আসলেই রাষ্ট্রবিজ্ঞানীরা বা রাষ্ট্র চিন্তাবিদদের, রাজনৈতিক বিশ্লেষকদের মতে হচ্ছে একটা রাষ্ট্রে পরিপূর্ণ রাজনৈতিক অধিকার বা গণতন্ত্র আসার জন্য যে সময়, আমরা ওই সময় ট্রানজিট পয়েন্টে আছি। এই জন্য আমাদের অনেক কিছু আছে যেটা আজকে আমাদের ডেমোক্রেসি, আমাদের যে প্রতিষ্ঠান, রুলস, ল, এগুলো কিন্তু অনেক আছে। এখন এটাকে এক্সারসাইজ বা প্র্যাকটিক্যালি এটাকে ইমপ্লিমেন্টেশন করাটাই হচ্ছে আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের আর প্রয়োজন তখনই আর দরকার নেই। এই জন্যই তত্ত্বাবধায়ক সরকার হয়তো এই মুহূর্তে আর দরকার নেই, যদি আমাদের এই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয়, নির্বাচন কমিশন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, তারপরে প্রশাসন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, ল অ্যান্ড আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান সমূহ ইন্ডিপেন্ডেন্ট, তাহলে কিন্তু আর যদি এগুলা যখন রাষ্ট্রের মধ্যে
রাজনীতিকরণ হয় বা রাজনীতিক হয়ে যায়, তখন তত্ত্বাবধায়ক সরকার দরকার ছিল বা দরকার হয়েছিল। এই জন্য তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের রাজনীতিতে একটা হ্যাঁ একটা উজ্জ্বল দৃষ্টান্ত, যেমন তেমনি বাংলাদেশের রাজনীতির ডেমোক্রেসির একটা বাধাও মনে করা যায়। তো আজকের ক্লাসে এখানে শেষ। আমি আশা করি তোমরা এই ক্লাসগুলো থেকে উপকৃত হবে।